পুজো শেষ হয়ে গেছে, আজ 3 মাস হয়ে গেল, কিন্তু মনে হলো আরো একবার ভাষণ হলো আমার এই মঞ্চ থেকে এই পুরো তাসা পার্টির সাথে এবং রেণুদির সাথে, যিনি অসাধারণ বাজালেন। জোরে হাততালি রেণুদির জন্য। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেক বছর আসেন ভাসানে, পুজোতে, উৎসবে এবং সবাইকে আনন্দে মাতোহারা করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা সবাই দর্শক আসনে বসে নেবার, আমরা রেণুদিকে নিয়ে এবার খেলা শুরু করব। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। রেণুদির একটা অসাধারণ পারফরমেন্স দিয়ে শুরু করলাম আমরা আমাদের আজকের পর্ব। 4 জন দিদিরাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন মামনি দত্ত। নমস্কার দিদি। নমস্কার। আমি বাঁকুড়া থেকে এসেছি। অনেকের মতো আমারও কিছু চাওয়া ছিল, যে চাওয়াগুলো আমি সেই সময় পাইনি, আর যে পাওয়াগুলো আমি পেয়েছি সেগুলো আমি হয়তো কোনোদিন আশাও করিনি। তো সেই গল্প আমি তোমাকে আজকে শেয়ার করতে চাই তোমার সাথে। ঠিক আছে, সব শুনবো মামনি। এরপর আছে শান্তনা পাল। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে এসেছি। আমি মুড়ির ব্যবসা করি। এই মুড়ির ব্যবসা করে আমি কিভাবে আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি এবং সন্তানদের মানুষ করেছি, সেই কথাই আমি আপনার সাথে শেয়ার করতে চাই। শুনবো তোমার গল্প শান্তনা। এরপর আছে মিনু মণ্ডল। নমস্কার দিদি, আমি মথুরাপুর কাশীনগর থেকে এসেছি। আমি কাঁকড়ার ব্যবসা করি। কাঁকড়ার? হ্যাঁ দিদি, কাঁকড়ার ব্যবসা করে কিভাবে অসুস্থ স্বামীর পাশে দাঁড়িয়েছি তারই গল্প তোমার সাথে করতে এসেছি। গল্প শুনতে হবে। এরপর আছেন রেণু নস্কর। নমস্কার দিদি। নমস্কার। আমি রাজপুরের গোটবেরিয়া অঞ্চল থেকে আসছি। আমি গৃহবধূ হয়েও কি করে এলাম বাজনায়, বিসর্জনের বাজনা বাজানো, এটা আপনার সঙ্গে গল্প করবো বলে আছি। শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে চাইবে। প্রথমে আমরা একটু কথা বলবো মামনির সাথে। বলো মামনি, চাওয়া পাওয়ার অনেক গল্প আছে তোমার জীবনে। 5টা মেয়ের যেরকম জীবন হয়, বা ছোটবেলা থেকে যেভাবে তারা বড় হয়, তারা যে বাবা মার ভালোবাসা পায়, সেই জিনিসটা আমি কোনোদিনও পাইনি। আমার মা আছে, আমার বাবা নেই। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায়। তারপরে আমার যে বাবা মেয়ের যে সম্পর্ক বা বাবার যে জিনিস, যেটা ফিলিংস বাবার প্রতি, সেই জিনিসটা আমার মধ্যে নেই, ছিল না তখন থেকে। এবার আমার মনে একটা কষ্ট হতো কি, আর আমার যেসব বন্ধু বান্ধবরা বা আমি যখন স্কুলে যেতাম, তো তখন আমি দেখতাম সবাইকারই বাবারা সব স্কুলে আসে, বা আমি সেখানে কোনো কিছু বলতে পারতাম না। আমাকে হয়তো স্যাররা, বাবা কেন চলে গেলেন তোমাদের? বাবা চলে গেছেন বলতে ওটা আমার এখনো অবধি আমার ঠিক জানা নেই বাবা কেন চলে গেছেন। আর আমাদের বাড়িতে একটা চুরি হয়েছিল, সেই জন্য কোনো কিছু ফটো বা কোনো কিছু সেই জিনিসটাও নেই, সব নেই, না কোনো কিচ্ছু নেই। তো আমি বাবাকে এখনো পর্যন্ত চোখেও আমি দেখিনি। তো এই যে আমার একটা কষ্ট, এই যে আমার একটা না পাওয়ার জিনিস, এই যে আমি বাবার ভালোবাসা পাইনি, স্নেহ পাইনি, এটা অনেকটাই আমার ফাঁক, শূন্যস্থান এটা আমার জীবনের। আর আমি এখন যেগুলো পেয়েছি, একটা সময় আমার বাবা ছিল না, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমার কাকু আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমার কাকু আমার জন্য নিজে বিয়ে করেনি, আমাকে মানুষ করেছে। তো তারপর সেখান থেকে আমি যখন বড় হই, আমার কম বয়সে বিয়ে হয়ে যায়। তো আমি একটা ভালো ফ্যামিলি পেয়েছি, ওটা আমার একটা লাক যে আমি একটা ভালো ফ্যামিলিতে বউ হয়ে এসেছি, বা তারা আমাকে মেয়ের মতো রেখেছে, ছেলে হয়েছে। তো তারপরে আমি সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমি পড়াশোনা করি। এখন আমি ইসিজি টেকনিশিয়ান। এটা আমার হাজব্যান্ডের জন্যই হয়েছে, কারণ ও যদি আমাকে সাপোর্ট না করতো, আমি এত বছর পরে আর আমি পড়াশোনাটা করতে পারতাম না। মূলত কাজটা কি তোমার? আমার ইসিজি হার্টের কার্ডিওতে ওই তোমার ইসিজি করা পেশেন্টদের জন্য, হ্যাঁ 2-3টা এনজিওর সঙ্গে যুক্ত আছি আমি। কিছু ওই বৃদ্ধাশ্রম, তারপরে এই যে অনাথ বাচ্চা, তারপরে যারা নেশাগ্রস্ত বাচ্চা, এই সকল বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি। এই যে একটা কষ্ট, এটা আমি বুঝেছি যে কোনো কিছু না পাওয়ার যে কষ্টটা মানুষের হয়, যেগুলোর জন্য মানুষ নিজেকে খারাপ পথে চলে যাচ্ছে। তো সেগুলো যদি আমার দিক থেকে যদি আমি কোনো কিছু একটুখানিও তাদের জন্য, তাদের পাশে যদি দাঁড়াতে পারি, তো চেষ্টা করছি। এখন অনেকে নিজের ইচ্ছাতে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, আবার অনেকে
মানে ওইখানে এনে রাখা হচ্ছে। হয়তো এমনও মানুষকে আমরা রেখেছি যে স্টেশনে বসে আছে, তার কেউ নেই, সে কিছু বুঝতেই পারছে না যে তাকে কে ওখানে বসিয়ে দিয়ে গেছে, কে কি করেছে, সে দুটি খাবার জন্য ভিক্ষে করছে। এগুলো দেখলে তখন আমার মানে নিজের মনে একটা কষ্ট হয় যে আজকে যদি আমার বাবা মা যদি এই জায়গায় থাকতো তাহলে আমি কি তাকে এরকম ফেলে রাখতে পারতাম? নিশ্চয়ই এটা আমি পারতাম না। তো তাদেরকে আমি ওখান থেকে নিয়ে এসে মানে আমি আমার নিজস্ব নয়, আমি একটা এনজিওর সঙ্গে কাজ করছি ওই আশ্রমে বা ওদের ওই ট্রাস্টে, ওদেরকে আমি রেখেছি ওখানে। তারপর আমার যতটুকু ক্ষমতা আমি সেখান থেকে করি। মানে এখন আমি যে বৃদ্ধাশ্রমে যাই তখন ওখানে যে বাবা বা মারা যারা থাকেন তারা তো প্রচুর স্নেহ ভালোবাসা আমাকে দেন। তাদের কাছে যাই, তাদের সাথে গল্প করি, কথা বলি, সময় কাটাতে। এখন আমার মনে হচ্ছে তখন আমার বাবা ছিল না, একটা সময় আমি কষ্ট পেতাম, কিন্তু আজকে তো আমি অনেক বাবার অনেক মা আমাকে তো আজকে আশীর্বাদ করছে, তো তাদের কাছ থেকে তো আমি অনেক ভালোবাসা পাচ্ছি, তাদেরকে তো আমি ডাকতেও পাচ্ছি বাবা বলে। এই যে আমার একটা মানে না পাওয়ার যে একটা কষ্ট, তো এই কষ্টটা মানে আমি এখন আমি হয়তো এটা আমি আশাই করিনি যে তখন হয়তো আমার বাবা ছিল না, কিন্তু এখন তো আমার অনেক বাবা অনেক মা। তো এটাই আমার একটা মানে বিরাট পাওয়া। মানে কত মানুষের ভালোবাসা পাচ্ছ এখন তুমি। হ্যাঁ, তো আশীর্বাদের হাত তোমার মাথার উপরে আছে। মানে এই যে আমার একটা মানে না পাওয়ার যে মানে ক্ষোভটা, এটা আমার এখন কি মানে এখন আমার এটা মিটে যাচ্ছে। মানে আমার এখন আর কিছু মনেই হচ্ছে না, বেশি পেয়ে যাচ্ছে এখন আমি তার থেকে অনেক বেশি পাচ্ছি। তাদের সাথে যখন গল্প করছি বা ইয়ে করছি তখন আমার মনটা সত্যিই খুব ভালো লাগছে। তোমার পরিবারে কে কে আছেন মামনি? শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমরা 18 জন একসঙ্গে থাকি। আমরা মানে আমার হাজবেন্ডরা 4 ভাই আর আমরা 4 যা। শাশুড়ি মা আছেন, আমাদের মা একজন মামা আছেন, আমার ননদ আছে। তো বাইরে এত ভারী কাজ করছো, তার সাথে সাথে সংসার। হ্যাঁ, সবকিছুই করছি, ঘর সংসার মানে সামলিয়ে আমি এনজিও, আমার নিজের কাজ ইসিজি সবই করছি। খুব ভালো কাজের সাথে যুক্ত আছে মামনি। এক সময় ভালোবাসা পাওনি, এখন উপরি ভালোবাসা আছে তোমার সাথে। ভালো থেকো। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো এখানে অনেকগুলো রঙিন বোতল রাখা রয়েছে, প্লাস্টিকের বটল রয়েছে। তোমাদের খেলাটা হচ্ছে বোতলের ঢাকনাগুলো খুলে রাখতে হবে 30 সেকেন্ড সময়ের মধ্যে। কে সব থেকে বেশি বটল খুলে রাখতে পারো, যে সব থেকে বেশি সংখ্যায় করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলবে মামনি। Stop. কলারটা তোলো আগে, কলারটা তোলো। দশটা হলো। ওকে, 30 সেকেন্ডে মামনি 12টা বটল খুলতে পেরেছে। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শান্তনা, মুড়ির ব্যবসা করো। হ্যাঁ। কিভাবে শুরু হলো এই ব্যবসা? আজ থেকে 20 বছর আগে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি স্বামী নিয়ে ভালোই ছিলাম, বেশ সুখে সংসার করছিলাম। ঠিক তার 1 বছর পরে আমার ছেলে হয়। চলছি শ্বশুরবাড়ির 4 দেওর ভাসুরকে নিয়ে সংসার মোটামুটি চলছিল। সোনার কাজ করতো আমার কর্তা। কাজ করার পরে হঠাৎ করে বুকে হার্টের প্রবলেম হলো। সোনা যে কাজ করতে গেলে বার্নার দিয়ে সোনাটাকে অনেক কিছু কারুকার্য করতে হতো। তো ওইটা করতে করতে ওনার হার্টের প্রবলেম ধরা গেল। তখন ডাক্তার বললো একদম সোনার কাজটা পুরো বন্ধ করে রাখতে হবে। সোনার কাজটা করলে ওনার হার্ট থেকে রক্ত বেরিয়ে উনি যখন তখন স্ট্রোক করে মারা যেতে পারে। তাহলে কি করা যাবে? তখন ওর বাবা বললো কি তাহলে এক কাজ করি, আমি অন্য কোনো কাজ চেষ্টা করি। তখন হঠাৎ করে একটা প্রাইভেটের থেকে লোহার যে পাতগুলো তৈরি হয় সেটা গুজরাটের থেকে কল আসলো। ওই গুজরাটে 1 বছরের কন্ট্রাক্টটা চলে গেল। ওই যে ওয়েল্ডিং মেশিনগুলো দিয়ে যে পাতগুলো ঢালাই করতে হতো মেশিনের দ্বারা, তাতে ওনার কোমরে স্পন্ডিলাইটিস হয়ে গেল।
সিদ্ধাটা উনার আর চলছে না, মানে উনি যে একটা প্রেশার দিয়ে কাজ করবে সে কাজটা উনি আর করতে পারছে না। 1 বছরের মেয়াদ নিয়ে উনি গেল, কিন্তু 8 মাসের মধ্যে উনি চলে আসলো। 8 মাস পরে উনি আর বিছানা থেকে উঠতে পারছে না, তাতে প্রচুর টাকা গেছে। এমনকি আমার নিজের 5 ভরি সোনা বিক্রি করে আমি ওনাকে সুস্থ করে তুললাম। না আমার স্বামী আগে, আমার সোনা গয়না কিচ্ছু আগে না। করার পরে উনি বিছানায় ওনার চিকিৎসা হলো পুরো টানা 3টা মাস। সংসার কিভাবে চলছে শুধু একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। এবারে ইলেকট্রিক বিল এসছে, কি করে দেব, নানান চিন্তা মাথার মধ্যে দিদি, কিভাবে যে আমি আর সেই দিনের কথা ভুলতে পারছি না। তখন আমারই এক বন্ধু বলছে, তুই এভাবে না চিন্তা ভাবনা করে এক কাজ কর না, পাশেই তো আমাদের মুড়ির কারখানা আছে মুড়াগাছা, তুই যা, তাহলে তুই এটা করতে পারিস, হালকা কাজ আছে। আমি সাইকেল চালাতে পারি দিদি। তা প্রথমে আমি গেলাম, গিয়ে বললাম, বলছে আমরা কিন্তু বাকিতে দিই না। বললার পরে আমি 480 টাকা দিয়ে 1 বস্তা মাল আনলাম, তাতে 60 পিস থাকে। এবার 60 পিস নিয়ে বেরোলে তো আর প্রথম দিন বিক্রি হবে না দিদি, বিক্রি হয় না। আমি 30 পিস মাল 2টো হ্যান্ডেলে 2টো ব্যাগে করে নিয়ে এবার এক দোকানে বলি, না দিদি আমাদের তো অনেক পুরনো লোক দেয়, দিতে পারবো না। আবার আরেক দোকানে যাই, বললো দিদি 6টা দেন, 10টা দেন, কেউ বলছে 5টা দেন। এরকম করে 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 প্রথম দিন যায় ফিরিয়ে দেয়, দ্বিতীয় দিন যায় ফিরিয়ে দেয়, তৃতীয় দিন আবার রাখে। এই করে 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 দিদি আমি অনেক আমি আশা ছেড়ে দিয়েছি, যে না আশা পরে ভাবলাম না, আশা ছাড়া যাবে না, আমি আরো লড়াই করব, আমি আরো দোকান যাব। আমি এসবি থেকে নাটাগর থেকে বেলতলা থেকে সোদপুরে নানান দূরে দূরে জায়গায় আমি এই মুড়ি নিয়ে যাই। গিয়ে দিদি আমি মোটামুটি আজকে আমি অনেক দোকান ধরতে পেরেছি দিদি। কত বছর হয়ে গেল? আমার এই 3 থেকে 4 বছর দিদি মুড়ির আর আমার হাজবেন্ড আমার সঙ্গে অনেক সহযোগিতা করে, এনে দেয়। এখন নিশ্চয়ই সব দোকান তোমার থেকে নেয়? হ্যাঁ, এখন আমার অনেক দোকান দিদি, এমনকি এক দোকানের ফোন নাম্বার থেকে আরেক দোকান ফোন করে দেয়। আমি সকাল 11টার পর থেকে দিদি ছেলে মেয়ে স্কুলে চলে যায়, আমি তারপরে 11টা থেকে পুরো বেলা 2টো 2:30টা পর্যন্ত মুড়ি দিই। এই দিদি সাইকেলে করে? হ্যাঁ, সাইকেলে পেছনে সামনে হ্যান্ডেলে করে দিয়ে দিয়ে দিদি আমি সারা দুনিয়া এখন ভালো রোজগার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 3টে LIC আমার বন্ধ ছিল, সেগুলো চালু করেছি দিদি। এমনকি তোমার সেভিংস করেছি। তারপরে ইচ্ছা আছে দিদি, জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো ইচ্ছা আছে একটা জায়গা দেখি পারি কি না। নিশ্চয়ই পারবে। ছেলেকে পড়াচ্ছি, মেয়েকে পড়াচ্ছি, মেয়ে এসছে। এখন কতগুলো দোকানে যায় তোমার মুড়ি? এখন আমার মিনিমাম 25-30টা দোকানে আমি যাই। আর মাস গেলে কিরকম রোজগার হয়? মাস গেলে দিদি আমার প্রায় 7,000-8,000, ওর বাবারও প্রায়, আর ওর বাবার আরো বেশি হয়। কারণ কি আমি তো আর ওর বাবার উপরে ছেড়ে দিই যে না তুমি একটু টাকা পয়সাগুলো কালেকশন। স্বামীও কি এই ব্যবসায় করে? হ্যাঁ জানে, এই ব্যবসায় করে। আর এসছে দিদি উনি ওখানে। দুজনেই তাহলে মুড়ির ব্যবসা? হ্যাঁ, দুজনেই করে দিদি। ওনার তো ভারী কাজ করা বারণ, তাই উনি কি করে, উনিও হালকা তো মুড়ি তো হালকা হয়। হ্যাঁ, নিয়ে আমরা দুজনেই করে দিদি। আজকে আমরা খুব ভালো আছি, ছেলে মেয়েকে পড়াচ্ছি। তাই আমি সবাইকে বলছি, কোনো স্বামী যেন অসুস্থ হলে তার স্ত্রীরা যেন দুর্বল না হয়, তাদেরকে মনে শক্তি এনে যে না আমাদের খাটতে হবে, আমার স্বামী পড়েছে তাতে কি আছে, আমাদেরও খাটতে হবে। 400 টাকা দিয়ে শুরু করেছিলে, আজকে দেখো 8,000 টাকা রোজগার করছে মাসে। জীবনে এগিয়ে যায়। শান্তনা 30 সেকেন্ডে 16টা বোতল কালেক্ট করে চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস।
কাঁকড়া আমার দারুণ প্রিয় একটি খাদ্য। হ্যাঁ দিদি। তার ব্যবসা তুমি করো? হ্যাঁ। বাহ, ধরে ধরে নিয়ে আসো চল থেকে? ধরি না, ওটা আমার নন্দাই করে। জাল জাল ফেলে? না, ওরা শিকে করে গর্তর মধ্যে যে কাঁকড়া ঢুকে যায় তারা শিকে করে বার করে ওরা বিক্রি করে। তা তাদের কাছ থেকে আমি কিনে নিয়ে এসে কলকাতা শহরে বিক্রি করি। যারা তোলে তাদের কাছ থেকে? হ্যাঁ, কেনো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দিদি আমার অসুস্থ স্বামী, তার সুগার, এবেলা একটা ইন্স্যুরেন্স, ওরবেলা একটা ইন্স্যুরেন্স নেয়। আর আমি আমার 3টে অপারেশন, ভারী অপারেশন আমার এই 1.5 বছর হয়েছে। তারপরে একটা ছেলে, সে কলকাতায় কাজ করে, ওই পয়সায় হয় না দিদি। আমি তখন ভাবলাম যে আমি তাহলে একটা ব্যবসা করি, যদি এই ব্যবসাটা করে যদি আমি সংসারে কিছু উন্নত করতে পারি। ওই জন্য আমি আমার নন্দায়ের সঙ্গে কথা বললাম। ননদের বাড়ি সুন্দরবনে, যেখানে জঙ্গল, যেখানে নদী, সেখানে আমি যাই। আমার বাড়ি থেকে 8 ঘন্টা লাগবে। সেখানে আমি সকালবেলায় চলে যাই, সেখান থেকে তাদের কাছ থেকে আমি কাঁকড়া কিনে নিয়ে এসে আমি একদম ডাইরেক্ট কলকাতায় চলে আসি। এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, রাত্রিটুকু থেকে আমি পাড়া ঘুরে ব্যবসা করে পরের দিন সকালবেলায় আমি চলে যাই। এরকম কতদিন অন্তর অন্তর করো? আমি এই 2 দিন ছাড়া ছাড়া আসি। একটু এবার আমার অপারেশন 3টে, আমি আবার নিজেকে একটু রেস্ট দিই। এবার রেস্টের মাঝখানে আমার বাড়িতে বসে ঠোঙা করি। আর বসে বসে কাজ কষ্ট বসে হয় না? কাজ, হ্যাঁ। সেই জন্য এইগুলো করে দিদি আমার এখন বাড়িতে কোনো অসুবিধা নেই। আর স্বামীরও পাশে দাঁড়িয়েছি। স্বামী আমার যে অভাবটা আমার মা বাবা পূরণ করতে পারিনি, সেই অভাব আমার স্বামী পূরণ করেছে। আমার স্বামীকে নিয়ে আমার খুব গর্ব যে আমার যে কোনো চাহিদা উনি অল্প হলেও আমার সে করে দেয়। আর আমার একটা জীবনে এমন একটা ঘটনা দিদি, যেটা আমি বলতে চাই। মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, সুখও থাকে, কিন্তু এই দুঃখের মধ্যে যে আমি এমন একটা দুঃখ পেয়েছি দিদি, যেটা আজকের এই ক্যামেরার সামনে আমি বলছি। ক্যামেরার বাইরে আমি যে কি একটা অভিনয় করেছি দিদি, সেই গল্প আপনাদের কাছে আমি করব। কি হয়েছে? আমার যে একটা বড় দিদি ছিল, এই 2 বছর হয়েছে মারা গেছে। দিদির বড় ছেলে 25 বছর বয়স, তার একটা মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছিল। তা সে বিছানা শয্যা হয়ে গেছিল। ডাক্তার বলেছিল যে ছেলে বাঁচানো যাবে না, এর অপারেশন করতে হবে, এর কেমো দিতে হবে। দিদির অনেক আর্থিক অবস্থা খারাপ। দিদির স্বামীটা প্রথমে মারা গেল অল্প বয়সে। দিদির 13 বছর বয়সে বিয়ে ছিল, 3টে ছেলে মেয়ে। এবার সেই ছেলেটা বিছানা শয্যা হয়ে গেছে। দিদি তার কথা ভেবে ভেবে দিদি আবার বিছানা শয্যা হয়ে গেল। এই দুজনকে দেখার জন্য সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো রকম ওষুধ খরচা চালানো হচ্ছিল দিদি। তারপরে দিদিটা মারা গেল, ছেলের সঙ্গে মারা গেল। আর ছেলে যে সে অন্ধ হয়ে গেছিল, সে জানতেও পারলো না যে তার মা মারা গেছে। সেই ছেলেকে আমি মায়ের অভিনয় করে করে কিছুদিন বাঁচিয়ে রেখেছিলাম ওকে। যখন খেত না, আমার মা আসছে না কেন, আমার মা কোথায় গেছে, ওই মায়ের অভিনয় করতাম আমি ওখান থেকে। বাবু তুই তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমিও তো অসুখ, আমিও তো নার্সিং হোমে আছি, আমাকে ডাক্তার ছুটি দিলে তবে তো তোকে নিয়ে আমি বাড়ি যাব। আমি এরকম বলে বলে দিদি 3 মাস ওকে বাঁচিয়ে রেখেছিলাম। তারপরে সে মারা গেল। মায়ের 3 মাস পরে ছেলে মারা গেল। এখন শুধু তারা 2 ভাই বোন আছে। আর আমি এই যে কাঁকড়া ব্যবসা করছি দিদি, এই কাঁকড়া ব্যবসা করে আমি একটা ননদের মেয়ের বিয়ে দিয়েছি ওখানে। আবার এখন আমি আমার ওই দিদির মেয়েটার বিয়ে দেবো এই ফাল্গুন মাসে, ওর বিয়ে। এই ব্যবসা করে? এই ব্যবসা তুই করে। কত করে কাঁকড়া তুমি আমি কলকাতা 10 নিয়ে কেজি আসো? করে কাঁকড়া নিয়ে আসি দিদি। 10 কেজি? হ্যাঁ, 10 কেজি করে কাঁকড়া নিয়ে আসি। একটু ফাঁকা ট্রেন থাকে। কিভাবে আনো? দুটো হাতে 5 কেজি করে নিই। সে নড়ে না? না, ওগুলো বাঁধা বাঁধা থাকে? থাকে, বাঁধা থাকে। আর এবার কিলো হিসেবে আমি বিক্রি করি। কোথায় বিক্রি করো? এই তপসিয়া, তারপরে সায়েন্স সিটি, 55 গ্রাম, ভিআইপি বাজার ঘুরে ঘুরে আমি বিক্রি করি। আচ্ছা। এই বিক্রি করে আমার মাসে 12-13 হাজার টাকা ইনকাম রোজগার হয়? হ্যাঁ। বাহ। এতে আমার স্বামীরও যে শরীর খারাপ, যে অসুখ, তার যে ইন্স্যুরেন্স লাগে, ওষুধ খরচা লাগে, এর মধ্যে থেকে হয়। এবং আমার যে দিদির যে মেয়েটার বিয়ে দিতে, এর দায়িত্বটাও আমি নিয়েছি দিদি। আর আমার একটা ছেলে, ও কারেন্টের কাজ করে, সপ্তাহে বাড়ি আসে। ছেলেও আমার খুব ভালো, কিন্তু আমি যে এত কষ্ট পেয়েছি ওকে তো আর ফেলে দিতে পারবো না। তাই আমি কিছু অর্থ জমিয়েছি, কিছুটা সাহায্য তুলে মেয়েটার বিয়ে দিচ্ছি। এই কাঁকড়ার বস্তা ভারী করে নিয়ে আসো আর খালি বস্তা নিয়ে বাড়ি যাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 12টা, 1টা, 2টো 10-এর ট্রেন ধরে বাড়ি চলে যাই। আচ্ছা। দিয়ে আবার ওই দিনটা আমি একটু রেস্ট নিলাম, তারপরের দিন সকালবেলা আবার চলে যাই। এবার হয়তো তার ফাঁকে আবার আমি এই কলকাতা থেকে কিছু ছাপা শাড়ি নিয়ে যাই। সেখানে তো লাটের লোকেরা তো সঙ্গে সঙ্গে তো বাজার হাট যেতে পারে না, তাদের কাছে সেগুলো আবার বিক্রি করি। যখন আমি যেতে পারি না, তখন ওই সময়টা আমি ঘরে বসে ঠোঙা করি, যে আমার যে কোনো প্রকারের শুধু 3-3টে ব্যবসা করো? শাড়ি, ঠোঙা, কাঁকড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকে আমার দুর্বল করে দিয়েছে, তোমার এরকম অপারেশন হয়েছে, তুমি ভারী কাজ করতে না, পারবে না। না। আজ কেন ভারী কাজ করতে পারবো? মনে যদি আমার জোর থাকে, তো আমি ভারী কাজ কেন করতে পারবো না? আমি ভারী কাজ করে তারা আমাকে, পাড়ার মধ্যে সবাই আমাকে ভালোবাসে দিদি। তুমি যে কাঁকড়াগুলো বেচো সেগুলো ভালো টেস্ট? সাইজ কত বড়? সাইজ এরকম সাইজ 150 টাকা, 300 টাকা।
ভালো থেকো মিনু, অনেক কষ্ট করছো প্রত্যেক দিন সুন্দরবন থেকে এসে এসে আমাদের কাঁকড়া বিক্রি করছো, আমাদের এখানে সবাই সেই কাঁকড়া খাচ্ছে কিনছে। অনেক বড় করো তোমার ব্যবসা। হ্যাঁ দিদি, আশীর্বাদ ঠিক আছে। করুন আমি যাতে বড় হতে পারি। ভালো থেকো। Start. দাঁড় করাও, নিচ থেকে তোলো। মিনু 30 সেকেন্ডে 16টা বটল কালেক্ট করে। রেনুদি, এই যে দারুণ বাজনা বাজান, কোথা থেকে শিখলেন? 2 বোন আর 3 ভাই ছিলাম আমরা ছোটবেলায়। এবার 3 জনে আমরা মানে একটু ছোট থেকেই আমার খুব গানের প্রতি ন্যাক ছিল। তা আমার বাবা আমাকে ক্লাসিক্যাল গানে ভর্তি করে দিয়েছিল প্রথমে। তারপরে একটু বড় হতে আমার বড়দা তার শখ হলো যে অর্কেস্ট্রা সেট করবে বাড়িতে। বাড়িতে অর্কেস্ট্রা সেট আস্তে আস্তে তৈরি করলো। আমি প্রোগ্রামে হিন্দি গান গাইতাম বিয়ের আগে। আমার লাভ ম্যারেজ হয়ে যায়। উনি কি ব্যান্ড বাজাতেন? হ্যাঁ বাজাতেন, উনি থুম্বা বাজাতেন। তাই এবারে তারপরে আমার শ্বশুরবাড়ি গিয়ে ওটা মোটামুটি বন্ধ হয়ে গেল গান গাওয়াটা আমার। কেন? ওই হোল নাইট প্রোগ্রাম করে টোরে আসা যাবে না, এই কারণে আমার প্রথমে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ আমার কিন্তু মনে মনে গানের এটা তো রয়েছে। ওখানে তা বিশ্বকর্মা পুজোয় একবার একজন দেখি ক্যাসিও বাজাচ্ছিল, সেইটা দেখে আমি মানে মনে খুব উৎসাহ জাগলো যে আমারও একটা কিছু করে দেখাতে হবে। আমি এতদিন ধরে শিখেছি এবং এত আমার হারমোনিয়াম বাজানোর দিকে ছোটোবেলা থেকে খুব ন্যাক ছিল, যে এরম গান শুনে শুনে বাজানো যায় কিরম। আমার একটা যে মাস্টার হিন্দি গান শেখাতে আসতেন, উনি এরম শুনে শুনে হারমোনিয়ামে বাজাচ্ছেন দেখি গান। তা আমি বলি যে আমারও সেটা মনে যে চাপলো যে আমিও হারমোনিয়াম গান শুনে শুনে হারমোনিয়াম বাজাবো। এবার গান শুনে শুনে আমি হারমোনিয়াম বাজাতে বাজাতে হারমোনিয়াম বাজানো এমন অভ্যেস হয়ে গেল, আমি সবার গান বাজাতাম। কোথায় হেমন্ত, মান্না দে, মুকেশ, রফি, কিশোর, মানে যার গান বলবে দিদি তার গান বাজিয়ে দেবো হারমোনিয়ামে। হারমোনিয়াম এই বাজাতে বাজাতে আমার মানে খুব প্র্যাকটিস হয়ে গেছিলো। এবার শ্বশুরবাড়ি গিয়ে যখন বন্ধ হয়ে গেল তখন মনটা খারাপ লাগতো, কিন্তু আমি বলি আমার একটা কিছু করতেই হবে। ওইরকম দেখে বলি আমি একটা ক্যাসিও কিনবো বলে একটা ক্যাসিও কিনলাম, কিনে বাজনা প্র্যাকটিস করতে শুরু করলাম। তারপরে ছেলে আর স্বামীর অনুমতি নিয়ে 1 বছর পুজোয় বেরিয়ে পড়লাম। মানে আমাদের ওখানে একজন নতুন সেট করেছিল, ওদের সেটেও মানে বাজানোর কেউ ছিল না। আমি বললাম এই একটা সুযোগ আছে বলে সেই থেকে আমি বেরিয়ে পড়েছি। এখন 11 বছর একটানা বাজিয়ে চলেছি। তো প্রথম প্রথম যখন বাজাতেন, যখন বিসর্জনে লোকজন যাচ্ছে, সবাই দেখে কি বলতো? সবাই দেখে বলতো যে মহিলা বাজাচ্ছে, এরম তো দেখা যায় না, সব জায়গায় ছেলে বাজায়, আপনি মহিলা হয়ে বাজাচ্ছেন। আর সব জায়গায় আমি দিদি নাম পাই, বলে মহিলা হয়ে বাজাচ্ছে এবং খুব সুন্দর বাজাচ্ছেন, আপনার বাজনা খুব পরিষ্কার। কারণ আমি ছোটোবেলা থেকে গান করতাম তো, গানের সুরগুলো তো আমার আছে, সেই জন্য আমার মানে বাজনার সুরটাও পুরো থাকে বলে প্রত্যেকে বলে। কতক্ষণ এরকম বাজান? একসঙ্গে রিক্সায় তো 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাজিয়ে যান? একভাবে বাজিয়ে যেতে হয়। বাবা, মানুষ তো নাচে, হ্যাঁ যত খুশি মানে বাজাবে ওদের ততই নাচবে, মানুষকে নাচাই আর কি করবো। কিরকম উপার্জন হয় রেনুদি এর থেকে? এতে ভালোই উপার্জন হয়, পুজোর সময় পুজোর সিজনে তো সিজন ভালোই ইনকাম হয়। এবং আমি অনেক ছেলেদেরকে শিখিয়ে বার করে দিয়েছি, তারাও এখন ইনকাম করছে দিদি। আমি বিনা পারিশ্রমিকে শিখিয়ে দিয়েছি অনেক ছেলেদের। আচ্ছা, তারাও এই কাজ করছে? তারা এই বাজাচ্ছে পুজোয় বুঝে। কিন্তু সারা বছর কি কাজ থাকে? না, সারা বছর এটা থাকে না, তা থাকে টুকটাক, বিয়ে বাড়ি টিয়ে বাড়িও থাকে, কিন্তু পুজোর সময়টা বেশি। পুজোর সময়টা বেশি। বিশ্বকর্মা পুজো থেকে স্টার্ট হয় আর তো এখন এই সরস্বতী পুজো পর্যন্ত চলবে। তো যখন বিসর্জনে বেরোন, হ্যাঁ, সব থেকে বেশি কোন গানের রিকোয়েস্ট আসে? নাগিন, ডন, এইগুলো বেশি আসে। তাহলে এই নতুন নতুন গানগুলো যখন আসে আপনাকে তুলতে হয়? হ্যাঁ, নতুন গান প্রত্যেক বছর তুলি দিদি। হ্যাঁ, গান তুলতেও তো হবে। আমি এখানে এসে আপনার দিদি নাম্বার 1টাও একটু তুলে বাজিয়ে দিলাম। তো 1 সেকেন্ড লাগে আপনার তুলতে বোধহয়। আমার মা আমি 3-4 বার শুনলে সেই গানটা পুরো তুলে দেবো দিদি। খুব ভালো, ভেরি গুড।
খুব ভালো লাগলো আলাপ হয়ে। মেয়েরা আজকাল কি না করছে এবং কত পদ্ধতিতে রোজগার করছে মেয়েরা আজকে, এবং সম্মানের সাথে করছে, লোকের ভালোবাসা নিয়ে করছে। রেণুদি হচ্ছে আরেকজন তার উদাহরণ। এইভাবে সবাইকে আনন্দ দিয়ে যান। Stop. রেণুদি 30 সেকেন্ডে 12টা বটল কালেক্ট। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, শান্তনা এবং মিনু, দুজনে 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনেও দুজন, রেণুদি এবং মামুনি, দুজনে 15 পয়েন্টস। শান্তনার পছন্দ জুসার মিক্সার, মিনুর পছন্দ টোস্টার, মামুনি পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রেণুদি আপনি ওখান থেকেই বলবেন। হ্যাঁ, টিভি ক্যাবিনেট। রেণুদির জন্য টিভি ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুই একে তিন হয়েছি, একে একে দুই দুই একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রিকন্ডিশা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে প্রেসার কুকার। চলেছি একা কোনো জানাই, খুঁজেছি তারে যে অচেনা। চলেছি একা কোনো জানাই, খুঁজেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলামে আসত যেত এ পথ দিয়ে হো। চলেছি একা কোনো জানাই, খুঁজেছি তারে যে অচেনা। এই গানটির হিন্দি ভার্সনটা কি? বলো রেণুদি। চলা যাতা হু क्या बात है? किसी की के धुन में धड़कते दिल के तेरा दिल ये। একদম 5 পয়েন্ট। क्या बात है सुपर। সঙ্গে প্রেসার কুকার। এবার দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। প্রিয়তম লা 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 লা, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। গানের কথা অনুযায়ী তোমায় ছাড়া কেমন লাগে? বলো শান্তনা। ভালো লাগে না আর। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা মল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা ছবি এসছে, এমন একটা গান শোনাবে যার মধ্যে ভালোবাসা বা দিল, লাভ, হৃদয় কোন একটা শব্দ আছে। বলো রেণুদি। दिल दीवाना बिन सजना के माने ना,
ये पगला है समझाने से समझे ना। क्या बात, वेरी गुड, 5 পয়েন্টস। बिन सजना শৈলাল মল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। माने ना 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। মাধবী মধুপী কথায় কোন পতঙ্গের নাম রয়েছে? বলো মিনু। জোনাকি। একদম একদম। 5 পয়েন্টস সঙ্গে ইন্ডাকশন ওভেন। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। মিনু आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, वेरी गुड। दिल में यूं ही रहना है, বাবা दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके। এবার সবাই খুব রোমান্টিক দেখছি, একদম ভরে ভরে গাইছে সবাই। 5 পয়েন্টস সঙ্গে চপার মিক্সার। आजा आजा मैं हूँ प्यार तेरा ला ला इनकार तेरा ओ आजा 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 मैं हूँ प्यार तेरा ला ला इनकार तेरा हो आजा 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 শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। এই রাউন্ডে 8টা প্রশ্ন থাকবে। প্রশ্ন শুনে বাজার প্রেস করে উত্তর দেবেন। যদি সঠিক হয় তাহলে 2 পয়েন্ট পাবেন, প্রত্যেকে সুযোগ পাবে যদি কেউ ভুল বলো। চলতি কথায় আগে গেলে বাঘে খায়, পরে গেলে কি পায়? এবার বলো শান্তনা। সোনা পায়। 2 পয়েন্টস। দ্বিতীয় প্রশ্ন, হাতকে কেন্দ্র করে মা দুর্গার আরেকটি নাম কি? এবার বলো রেণুদি। দশভুজা। 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, একটি পাখির নাম বলো যা একটি পাতার নামে শুরু। এবার বলো। কেউ পারছো না? পানকৌড়ি, পান পাতা, পানকৌড়ি পাখির নাম। 4 নম্বর প্রশ্ন, দোল, রাখি, গুরু, ঝুলন এই সবগুলির পরে আসা শব্দটি কি? इतना मजा क्यों आ रहा है तूने हवा में। এবার বলো রেণুদি। পূর্ণিমা। একদম। দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, গুরু পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। 2 পয়েন্টস। इतना मजा क्यों आ रहा। 5 নম্বর প্রশ্ন, চলতি কথায় কোন দুটি খাবারের এক দর? এবার বলো মুড়ি মুরগির এক দর। মুড়িও একটা খাবার, মুরগিও একটা খাবার, আমরা সবসময় বলে থাকি মুড়ি মুরগির এক দর। 6 নম্বর প্রশ্ন, বাংলা ছড়ায় খাড়া শিং থাকা, মাঠে ডিম পাড়া প্রাণীটির নাম কি? এবার বলো শান্তনা। হাট্টিম হাট্টিম টিম। একদম। 2 পয়েন্ট শান্তনা। 7 নম্বর প্রশ্ন, রান্নাঘরে চেনা একটি পাত্র যা সোজা বা উল্টো বললে একই থাকে।
এবার বলো। শিশি। শিশিকে উল্টে দিলে শিশি থাকে, আর রান্নাঘরে আমরা শিশিতে রাখি। শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। একটি অক্ষর যা দুবার বললে জনমানব শূন্য জায়গা বোঝায়। এবার বলো মামনি। খাখা মানে ফাঁকা জায়গা। খাখাও হয়, ধুধুও হয়। 2 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শান্তনা এবং রেনুদি, দুজনেই 4 পয়েন্টস। এবার গিফট দেওয়ার পালা। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, রুটি মেকার আছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, স্টিলের ক্যাসারোলের সেট এবং নন স্টিক কুকওয়্যারের সেট। কি নেবে শান্তনা? ক্যাসারোলের সেট। স্টিলের ক্যাসারোলের সেট শান্তনা। রেনুদি রুটি মেকার। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, রুটি মেকার রেনুদি। সেকেন্ড পজিশনে আছে মামনি, 2 পয়েন্টস। বলো মামনি কি নেবে? নন স্টিক। মামনির জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়ার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কাঁচি, কচুরি, কড়াই, পরপর 3টে শব্দ, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো মিনু। কাঁকড়া। বোঝাও। কাঁচির কয়চনের আকার, কচুরির ক, কড়াইয়ের ঢয়সুটোর আকার। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। বাঁ দিকে রয়েছে যোগ, ডান দিকে রয়েছে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো, যেটা যোগের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মিনু। যোগসূত্র, যোগফল, যোগদান। 20 পয়েন্টস। সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে সুন্দর শাড়ি। বাঘাদার বাজনা শুনে উত্তেজনায় কেঁপে শব্দ যা মনে পড়ে ফুলে এবং ফেপে। কি বিষয় দাদা? এবার বলো মিনু। ঢোল। বোঝাও। বাঘার যখন ঢোল বাজায় তখন শব্দটা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, কোনো সারা শব্দ করতে পারে না, সেই শুনে সব কেঁপে ওঠে। আর আমরা বলি ফুলে পেপে ঢোল। ফুলে কেঁপে ঢোল। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু পরামর্শ যা পাওয়া, জীবন পথে এগিয়ে যাওয়া। ওপর নিচের ক্লু ব্যবসা করে এগিয়ে যাই, সততায় শব্দ পাই। এবার বলো রেনুদি। মূল্যবান আর মূলধন। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। মিনুকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার শান্তনাকে বাদ দিয়ে বাকি 2 জন।
বলো। মামনি। আলু কাবলি। মামনি বলছে আলু কাবলি, দেখে নি সঠিক কিনা। সঙ্গে এলইডি টিভি। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। দেখবো কার স্কোর সব থেকে বেশি, কে হলো উইনার। আজকে দিদি নাম্বার 1, লাস্ট রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স মিনু মন্ডল, আমাদের কাকড়া দিদি উইথ 90 পয়েন্ট। মিনু, এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। মিনু রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বৈঠা, ঠাকুর, বৈশাখ, শাখাপলা, পলাশ। পলাশ, বৈঠা, ঠাকুর, হবে না, পলাশ, পাশ, বৈঠা, ঠাকুর, বৈশাখ, শাখাপলা, পলাশ। পলাশের পর ছিল শাখাপলা, শাখাপলা। তারপরে বৈশাখ, তারপরে ঠাকুর, লাস্ট ছিল বৈঠা। এটা তোমার মামনি। শান্তনা, কার্য না তো? এটা রেনুদের উইনারের ট্রফি। মিনু, মিনু দিদি নাম্বার 1-এর ব্যাচ। এবার থেকে যখন কাঁকড়া বিক্রি করতে যাবে এই ব্যাচটা লাগিয়ে যাবে। যখনই বাজারে যাবে, তপসিয়া বাজার হোক, যে বাজারই হোক, এটা লাগানো থাকে যেন শাড়িতে। সুরভি ম্যানশন, গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। মুখরাজক চাচুর তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঠাকুরেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।